আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তথা চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে কথা বলবো। তো আমরা চেষ্টা করব একদম বেসিক থেকে শুরু করে ডিটেলস আলোচনা করার জন্য। তো আমরা শুরু করি। আমাদের আজকে পার্ট 1 এর উপর ক্লাস হবে। তো পার্ট 1 এ আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে পর্যায় সারণীর পটভূমি বা ইতিহাস। সাধারণত ইতিহাসকে কখনো সংক্ষেপে লেখা যায় না, তবু আমরা আমাদের বইয়ে যতটুকু ইতিহাস উল্লেখ করা আছে সেই ইতিহাসকে ডিটেলস জানার চেষ্টা করব। আমাদের বইয়ে মূলত পর্যায় সারণীর ইতিহাস শুরু হয় বিজ্ঞানী ল্যাভোইসিয়ে দিয়ে। তো আমরা যদি বিজ্ঞানী ল্যাভোইসিয়ে দিয়ে তার পর্যায় সারণীর পটভূমি শুরু করি, মূলত 1789 সালে বিজ্ঞানী অ্যান্তোয়ান ল্যাভোইসিয়ে তার একটা বিখ্যাত বই আছে, এলিমেন্টারি ট্রিটিস অফ কেমিস্ট্রি। এই বইয়ে মোট 33টি মৌলকে ধাতু, অধাতু, গ্যাস, বিভিন্ন উপাদানগুলোকে শ্রেণীবদ্ধ করে। অর্থাৎ এখান থেকে এই যে প্রথম যে লাইনটা আমরা লিখলাম, এখান থেকে দুটো এমসিকিউ পাচ্ছি। প্রথমটা হচ্ছে কত সালে বিজ্ঞানী ডোবেরাইনার এই সূত্রটি উল্লেখ করেন। দ্বিতীয়ত, সেই সময়কালে কতটি মৌল আবিষ্কৃত হয়েছিল। 33টি মৌল সেই সময়কালে আবিষ্কৃত হয়েছিল। তবে মজার বিষয় হচ্ছে আমরা যেই 33টি মৌলের কথা বলি, অর্থাৎ বিজ্ঞানী ল্যাভোইসিয়ে যেই 33টি মৌলের কথা উল্লেখ করেন, সেখানের মধ্যে 10টি মৌলকে বর্তমানে উপাদান হিসেবে চিহ্নিত করা হয়, অর্থাৎ বিভিন্ন যৌগ হিসেবে চিহ্নিত করা হয়। তার মানে সেই সময়কালে মূল মৌল ছিল 23টি। তো এখন যদি আমরা ল্যাভোইসিয়ের সময়কালে আবিষ্কৃত মৌলগুলোকে দেখি, আমরা দেখব যে এখানে মোট 4টি অংশে বিভক্ত করা হয়েছিল। 4টি অংশের মধ্যে প্রথমটা ছিল ধাতব মৌল বা মেটালস, অধাতব মৌল, মৃত্তিকা জাতীয় মৌল এবং গ্যাসজাত উপাদান। তো আমরা ধাতব মৌলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিমনি, আর্সেনিক, বিসমাথ, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ এই টাইপের অনেকগুলো ধাতু সেই সময়কালে আবিষ্কৃত হয়েছিল। এরপরে যদি অধাতব মৌলের মধ্যে আমরা লক্ষ্য করি, তখন ফসফরাস, সালফার, কার্বন আবিষ্কৃত হয়েছিল। এরপরে মৃত্তিকা জাতীয় মৌল, মৃত্তিকা জাতীয় মৌল যেটাকে তিনি সে সময়ে মৌল হিসেবে চিহ্নিত করেন, বর্তমানে সেটাকে আমরা মৌল হিসেবে চিহ্নিত না করে যৌগ বা বিভিন্ন উপাদান হিসেবে বিবেচনা করি। যেমন তিনি মৃত্তিকা জাতীয় মৌল হিসেবে উল্লেখ করেন লাইম বা ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম অক্সাইড, বারাইট বা বেরিয়াম অক্সাইড, অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকা, সিলিকন ডাইঅক্সাইড। এই যে লাইম, ম্যাগনেসিয়া, বারাইট, অ্যালুমিনা, সিলিকা, এই নামগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে আমরা আমাদের পরীক্ষায় এই নামগুলো দিয়ে অনেক সময় উদ্দীপক পেয়ে থাকি। তো স্যার, এই নামগুলো আমরা একটু কষ্ট করে মুখস্থ রাখবো। আরেকটা বিষয় মনে রাখবো, সেই সময়কালে এই উপাদানগুলোকে মৌল হিসেবে চিহ্নিত করা হয়, যদিও বর্তমানে সেগুলোকে আমরা যৌগ হিসেবেই চিহ্নিত করি। এরপরে সর্বশেষ উনি আরেকটা অংশ নিয়ে আসেন, সেটা হলো গ্যাসজাত উপাদান, অর্থাৎ সেই সময়কালে আবিষ্কৃত মৌলগুলোর মধ্যে কারা গ্যাসীয় ছিল। সেখানে উল্লেখ করা হয় অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এরা গ্যাসীয় উপাদান। একইভাবে কার্বন ডাই অক্সাইড, এটিকেও একটি মৌল হিসেবে উনি বিবেচনা করলেও বর্তমানে সেটাকে আমরা যৌগ হিসেবে বিবেচনা করি। তারপর হচ্ছে জলীয় বাষ্প, লাইট, ক্যালোরিক বা হিট, তাপ। তারপর হচ্ছে ইলেকট্রিক ফ্লুইড, অর্থাৎ এই যে নিচের 4টি উপাদান আছে, এই 4টি উপাদানকে উনি যৌগ হিসেবে, মৌল হিসেবে চিহ্নিত করলেও বর্তমানে এগুলোকে আমরা যৌগ বা উপাদান হিসেবে চিহ্নিত করি। তাহলে স্যার কি দাঁড়ালো? ল্যাভোইসিয়ের সময়কালে যে 33টি মৌলের কথা বলা হয়, সেই 33টির মৌলের মধ্যে প্রকৃতপক্ষে মৌল ছিল মোট 23টি, বাকি 10টিকে পরবর্তীতে উপাদান হিসেবে শনাক্ত করা হয়। এই ছিল বিজ্ঞানী ল্যাভোইসিয়ের পর্যায় সারণী বলতে পারি, বা ল্যাভোইসিয়ে ওনার সময়কালে যে মৌলগুলো আবিষ্কার করেন সেই মৌলগুলোর ইতিহাস। এবার যদি আমরা পরবর্তীতে যাই, পরবর্তীতে আমরা যেটা দেখতে পাবো যে জার্মান রসায়নবিদ ডোবেরাইনার 1829 সালে একটি সূত্র প্রদান করেন, যেই সূত্রকে আমরা বলি ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। ত্রয়ী কেন হলো? ত্রয়ী মানে কি আমরা সবাই জানি, ত্রয়ী মানে 3, অর্থাৎ এই সূত্রের সাথে 3-এর একটা ভালো সম্পর্ক আছে। স্যার, ডোবেরাইনারের ত্রয়ী সূত্রে কি বলা আছে? ডোবেরাইনারের ত্রয়ী সূত্রে বলা আছে যে মৌলসমূহকে 3টি করে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। একই শ্রেণীতে অবস্থিত মৌলসমূহের বিভিন্ন ধর্মের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায় এবং প্রতিটি শ্রেণীতে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর হয়
প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। স্যার এখানে মূল বিষয়টা কি, ওনার সময়কালে যেই মৌলগুলো আবিষ্কৃত হয়, ওনার সময়কালে ধরা হয় 30টি মৌল আবিষ্কৃত হয়, আবার কোথাও কোথাও আমরা পাই 50-এরও অধিক মৌল আবিষ্কৃত হয়ে যায়, তবে জানা মৌল ছিল 30টির মতন। তো ওনার সময়কালে যতগুলো জানা মৌল ছিল সবগুলো জানা মৌল নিয়ে উনি এই ত্রয়ী সূত্রটা উপস্থাপন করেননি, মূলত কিছু সংখ্যক মৌল নিয়ে এই ত্রয়ী সূত্রটা উপস্থাপন করেন। সর্বমোট আমরা 15টি মৌল পাই, যে 15টি মৌল নিয়ে উনি ত্রয়ী সূত্রটা উপস্থাপন করেন। এবার এই ত্রয়ী সূত্রের মূল কথাটা কি? ত্রয়ী সূত্রের মূল কথাটা হলো যে উনি ওই মৌলগুলোকে 3টি করে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেন। যেমন ধরেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একটা শ্রেণী করলেন, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম এটা আরেকটা শ্রেণী তৈরি করলেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা আরেকটা শ্রেণী করলেন। অর্থাৎ উনি মৌলগুলোকে 3টি করে শ্রেণীতে ভাগ করেন। ভাগ করার পর উনি লক্ষ্য করেন যে প্রথম মৌলের পারমাণবিক ভর এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর, এই প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর আমরা যদি যোগ করি, যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। আমরা যদি আরেকটু বিস্তারিত জানতে চাই, আরেকটু ব্যাখ্যা করি, খেয়াল করেন আমরা লিথিয়ামের পারমাণবিক ভর জানি 6.94, পটাশিয়ামের পারমাণবিক ভর জানি 39.10। এবার এই 6.94 এবং 39.10 এদেরকে যোগ করে যোগফলকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ তাদের যোগফলকে অর্ধেক করি, তাহলে আমরা যেই মানটা পাবো সেটা হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি। যেমন ধরেন আমরা যদি এখানে দেখতে পাই যে 6.94, 39.10 এদেরকে আমরা যদি গড় করি, তার মানে তখন যে মানটা পাই সেটা হচ্ছে 23.02, যেটা ছিল সোডিয়ামের পারমাণবিক ভর। সবসময় যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হবে বিষয়টা কিন্তু সেরকম না। দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হতেও পারে বা তার কাছাকাছি মানও আসতে পারে। তো আমরা একইভাবে ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করলে আমরা দেখি যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের কাছাকাছি একটা মান পাই। প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় করলে আমরা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের কাছাকাছি একটা মান পাই। একইভাবে আমরা ত্রয়ী সূত্রের তৃতীয় ত্রয়ী যেটা আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রেও এটা আমরা দেখতে পারি। তো স্যার এবার আসেন এখান থেকে আমাদের বইয়ের একটা ত্রুটি তুলে ধরি। আমাদের বইয়ে একটা কথা বলা আছে যে ডোবেরাইনারের প্রথম ত্রয়ী কোনগুলো, সেখানে উল্লেখ করা আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। প্রকৃতপক্ষে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ডোবেরাইনারের প্রথম ত্রয়ীর মৌল নয়। ডোবেরাইনারের প্রথম ত্রয়ীর মৌল হচ্ছে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। আর যদি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের কথা বলি তাহলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে তৃতীয় ত্রয়ী। এখন বিষয় হলো যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রথম ত্রয়ী আপনি কোনটা লিখবেন, যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন না লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। যেহেতু আপনার বইয়ে উল্লেখ করা আছে যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে প্রথম ত্রয়ী হিসেবে, তাহলে আপনি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে প্রথম ত্রয়ী হিসেবে উল্লেখ করে দিবেন। এই হচ্ছে আমাদের ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের সংক্ষিপ্ত আলোচনা। এবার যদি আমরা পরবর্তী টপিকে যাই, যেটার নাম হলো ট্যালোরিক স্ক্রু। ট্যালোরিক স্ক্রু সাধারণত কোনো বিজ্ঞানীর নাম নয়, কেন নামটা এমন হলো সে বিষয়ে আমরা জানবো। তবে আগে আমরা বিজ্ঞানীর নামটা দেখি, যে এই ট্যালোরিক স্ক্রু 1862 খ্রিস্টাব্দে একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন যার নাম ডি শা কর্তোয়া। সেই সময়ে আবিষ্কৃত কিছু মৌলকে একটি খাড়া সিলিন্ডারের উপর এমন ভাবে সাজান যেন মৌলের অবস্থানগত উচ্চতা ও পারমাণবিক ভর সমান হয়। স্যার এই ট্যালোরিক স্ক্রু বা ডি শা কর্তোয়ার এই যে পর্যায় সূত্র, এটা আমাদের বইয়ে উল্লেখ করা না থাকলেও ইতিহাসে তার অবদানটাও অস্বীকার করার মতো নয়। কারণ এই ট্যালোরিক স্ক্রু থেকে এই পারমাণবিক ভরকে পর্যায় সারণীর মূল ভিত্তি ধরার বিজ্ঞানীদের মধ্যে যে একটা প্রবণতা দেখা যায় যে পারমাণবিক ভরকে পর্যায় সারণীর মূল ভিত্তি ধরা, এটা মূলত ট্যালোরিক স্ক্রু দিয়েই শুরু হয়। কিভাবে শুরু হয় এবার আমরা সেই আলোচনায় আসি। ফরাসি বিজ্ঞানী কর্তোয়া উনি যে কাজটা করলেন, ওনার সময়কালে আবিষ্কৃত মৌলগুলোকে প্রায় 50 থেকে 60টি মৌল আবিষ্কৃত হয়েছিল সে সময়কালে ধরা হয় এরকম। তো ওনার সময়কালে আবিষ্কৃত মৌলগুলোকে উনি একটি খাড়া সিলিন্ডারের উপর সাজান। খাড়া সিলিন্ডারের উপর এমন ভাবে সাজান, আমরা যদি চিত্র লক্ষ্য করি এখানে একটা সিলিন্ডার আকৃতির ফাঁপা নল দেখতে পাচ্ছি। তো খাড়া সিলিন্ডারের উপর উনি এমন ভাবে সাজান যাতে পরমাণুর অবস্থানগত উচ্চতা এবং তার পারমাণবিক ভর সমান হয়। যেমন ধরেন আমরা যদি বলি হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, আমরা সবাই জানি 1। তাহলে এই হাইড্রোজেনের অবস্থানগত উচ্চতা এবং তার পারমাণবিক ভর সমান।
একইভাবে আমরা যদি লিথিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, আমরা লিথিয়ামের ক্ষেত্রে চিন্তা করলে লিথিয়ামের অবস্থান এই সিলিন্ডারের কোথায় আছে? 4, 5, 6, 7, 7 নাম্বার এই অংশে। তাহলে আমরা জানি যে লিথিয়ামের পারমাণবিক ভর 7, তার অবস্থানগত উচ্চতা এবং তার পারমাণবিক ভর সমান। তো এইভাবে মৌলগুলোকে সিলিন্ডারের উপর সাজানোর পরে উনি যেটা লক্ষ্য করলেন সেটা হলো যে একই ধর্ম বিশিষ্ট, প্রায় একই ধর্ম বিশিষ্ট মৌলগুলো কাছাকাছি অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে। যেমন ধরেন আমরা যদি বলি লিথিয়ামের পরে আমরা জানি সবাই যে বেরিলিয়াম, লিথিয়ামের পরে বেরিলিয়াম মৌলটা আসে। তো লিথিয়ামের পরে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানোর পর, অর্থাৎ এখানে একই ধর্ম, এখানে অবস্থানগত উচ্চতা এবং পারমাণবিক ভর সমান করে দেওয়ার পর লিথিয়াম বেরিলিয়াম পরস্পর পাশাপাশি অবস্থান করছে। আর আমরা জানি লিথিয়াম একটা ধাতু, বেরিলিয়ামও একটা ধাতু। তাহলে এই একই ধর্ম বিশিষ্ট মৌলগুলো পাশাপাশি অবস্থান করছে এভাবে সাজানোর পর। এটা ছিল ক্যালোরিক স্ক্রু বা ডিসে-কার্তুয়ার পর্যায় সূত্র। এখন আসেন ট্যালোরিক স্ক্রু বলতে কি বোঝায়। ট্যালোরিক শব্দটা আসে মূলত ট্যালোরিয়াম থেকে, আর স্ক্রু মানে আমরা জানি পেঁচানো বা সর্পিলাকার। তাহলে ট্যালোরিক স্ক্রু এটার মানে দাঁড়ায় যে ট্যালোরিয়ামের উপর ভিত্তি করে সর্পিলাকার পর্যায় সারণী। সর্পিলাকার বা পেঁচানো পর্যায় সারণী কেন বলা হচ্ছে? ওই যে সিলিন্ডারের উপর উনি মৌলগুলোকে এমনভাবে সাজান যাতে এটা দেখতে পেঁচানো মনে হয়, এজন্য এটার নামকরণ করা হয় ট্যালোরিক স্ক্রু। এবার আসেন আমরা যদি পরবর্তী ইতিহাসে যাই, পরবর্তী ইতিহাসটা মূলত আমাদের জন নিউল্যান্ড নিয়ে। জন নিউল্যান্ডের অষ্টক সূত্র আমরা অনেক সময় আমাদের পরীক্ষায় পাই যে জন নিউল্যান্ডের অষ্টক সূত্রটি ব্যাখ্যা করো অথবা জন নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লিখো। তো জন নিউল্যান্ড মূলত এই সূত্রটা তুলে ধরেন 1864 সালে। স্যার আমরা সালগুলো মনে রাখবো, এই সালগুলো আমাদের এমসিকিউর জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখন 1864 সালে জন নিউল্যান্ড সেই সময়কালে আবিষ্কৃত মৌলগুলোকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজান। জন নিউল্যান্ডের সময়কালেও ধরা হয় 50 থেকে 60টি মৌল আবিষ্কৃত হয়। তবে এটা মূল টোটাল কয়টি মৌল আবিষ্কৃত হয় এটা নিয়ে অনেক ধরনের কথা আছে। তো আমরা ধরে নিব যে 50 থেকে 60টি মৌল আবিষ্কৃত হয়। তো এখন জন নিউল্যান্ড ওনার সূত্রটা তুলে ধরেন মূলত পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। স্যার একটা জিনিস আমরা লক্ষ্য করব, ট্যালোরিক স্ক্রু এর সময় বা ডিসে-কার্তুয়া উনি যে কাজটা করেছিলেন, পারমাণবিক ভর এবং অবস্থানগত উচ্চতা সমান রেখে যখন মৌলগুলোকে সাজিয়েছিলেন তখন পাশাপাশি একই ধর্ম বিশিষ্ট মৌলগুলো পাশাপাশি চলে আসে। এরপরে বিজ্ঞানী জন নিউল্যান্ড উনি ওনার সূত্রটা তুলে ধরেন পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। উনি যেটা বলেন যে মৌলসমূহকে তাদের পারমাণবিক ধর্মের উপর ভিত্তি করে সাজানো হলে প্রথম মৌলের ধর্ম এবং অষ্টম মৌলের ধর্মের মধ্যে মিল পাওয়া যায়। প্রথম মৌলের ধর্ম এবং অষ্টম মৌলের ধর্মের মধ্যে মিল পাওয়া যায়। যেমন ধরেন আমরা যদি হাইড্রোজেন দিয়ে শুরু করি, হাইড্রোজেনের পরে অষ্টম মৌল পাই আমরা ফ্লোরিন। আবার আমরা যদি ফ্লোরিন দিয়ে শুরু করি, ফ্লোরিনের পরে অষ্টম মৌল পাই ক্লোরিন। ফ্লোরিনের পর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তার মানে ফ্লোরিনের পরে অষ্টম মৌল ক্লোরিন। এখন আপনি চিন্তা করেন যে ফ্লোরিন ক্লোরিন একই গ্রুপের মৌল, তো ফ্লোরিন ক্লোরিন একই গ্রুপের মৌল, তার মানে এদের ধর্ম একই। তার মানে দাঁড়ালো যে এখানে প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের একটা ধর্মের মিল পাওয়া যায়। অর্থাৎ আমি ফ্লোরিন থেকে শুরু করলে ফ্লোরিনের সাথে তার অষ্টম মৌল ক্লোরিনের ধর্মের একটা মিল পাওয়া যায়। আমি যদি হাইড্রোজেন থেকে শুরু করি তাহলে হাইড্রোজেনের সাথে তার পরবর্তী অষ্টম মৌল ফ্লোরিনের সাথে একটা মিল পাওয়া যায়, ধর্মের মিল পাওয়া যায়। ঠিক একইভাবে আপনি যদি চিন্তা করেন যে লিথিয়াম থেকে শুরু করবেন, তাহলে লিথিয়াম থেকে শুরু করলে লিথিয়ামের পরবর্তী অষ্টম মৌল কোনটা দাঁড়ায়? লিথিয়ামের পরবর্তী অষ্টম মৌল হয় সোডিয়াম। তো লিথিয়ামের পরবর্তী অষ্টম মৌল সোডিয়াম এবং লিথিয়াম আমরা জানি একই গ্রুপের, তার মানে তাদের মধ্যে ধর্মের মিল পাওয়াটাই স্বাভাবিক, পাওয়াই যাবে। আবার সোডিয়ামের পরবর্তী অষ্টম মৌল পটাশিয়াম, তাহলে পটাশিয়ামেরও সোডিয়ামের পরবর্তী অষ্টম মৌল যদি পটাশিয়াম হয়, আবার সোডিয়াম এবং পটাশিয়াম এদের ধর্মের মধ্যে মিল পাওয়া যায়, আমরা জানি এরা একই গ্রুপে অবস্থান করে। এটা ছিল জন নিউল্যান্ডের অষ্টক সূত্র। অর্থাৎ আপনি যেখান থেকেই প্রথম মৌল বিবেচনা করবেন ওই প্রথম মৌলের পরবর্তী অষ্টম মৌলের সাথে তার একটা ধর্মের মিল পাওয়া যাবে। এই হচ্ছে জন নিউল্যান্ডের অষ্টক সূত্র। তবে জন নিউল্যান্ডের এই সূত্রটা যখন উনি তুলে ধরার পরে তো ওই সময়কালে তখন কোনো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয়নি। তো নিষ্ক্রিয় গ্যাস যদি আবিষ্কৃত হতো তখন দেখা যেত এই অষ্টক সূত্রটা আর অর্থাৎ প্রথম মৌলের ধর্মের সাথে অষ্টম মৌলের ধর্মের আর মিল পাওয়া যেত না।
তখন আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে প্রথম মৌলের ধর্মের সাথে নবম মৌলের ধর্মের মিল পাওয়া যায়। অর্থাৎ এটাকে আমরা জন নিউল্যান্ডের অষ্টক সূত্রের ত্রুটি হিসেবে তুলে ধরতে পারি। এই ছিল জন নিউল্যান্ডের অষ্টক সূত্র। এবার যদি আমরা পরবর্তী টপিকে যাই, আমরা পরবর্তী টপিকে যেটা দেখব যে মেন্ডেলিফের পর্যায় সারণী বা পর্যায় সূত্র। মূলত পর্যায় সারণীর জনক বলা হয় মেন্ডেলিফকে। ওনার সময়কালে 63টি মৌল নিয়ে উনি একটা পর্যায় সারণী তুলে ধরেন, যেটার মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। এখন আসেন, এই যে পর্যায় মৌল মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কি ছিল? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী। ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, একটা ছিল ভৌত আর একটা ছিল রাসায়নিক ধর্মাবলী। তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কি কি ধর্ম? ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। মেন্ডেলিফের সময়কালে আরেকজন বিজ্ঞানীর কথা উঠে আসে ইতিহাসে, সেটা হচ্ছে লুথার মেয়ার। লুথার মেয়ার মূলত মৌলসমূহের ভৌত ধর্মাবলী নিয়েই কাজ করেন সেই সময়কালে, এবং তিনি বলেন যে মৌলসমূহের ভৌত ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এবং ওই সময়কালে একই সময়ে বিজ্ঞানী মেন্ডেলিফ মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী নিয়ে কাজ করেন। লুথার মেয়ার কাজ করেন ভৌত ধর্মাবলী নিয়ে, আর মেন্ডেলিফ কাজ করেন রাসায়নিক ধর্মাবলী নিয়ে। এরপরে উনি যেটা উল্লেখ করেন যে উনি যেটা লক্ষ্য করেন সেটা হচ্ছে মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে আমরা ওই সময়কালে দুজন বিজ্ঞানী থেকে দুটো ধর্মের কথা পাচ্ছি, একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। পরবর্তীতে মেন্ডেলিফ যখন তার পর্যায় সূত্রটা সবার সামনে উপস্থাপন করেন, তখন ওই লুথার মেয়ারের ভৌত ধর্মের কথাটাও উনি ওনার পর্যায় সূত্রে তুলে ধরেন। তাহলে স্যার এই ভৌত ধর্মর ব্যাপারটা কিভাবে আসলো? আশা করি আমরা ইতিহাসটা একদম সংক্ষেপে জেনে নিয়েছি যে মূলত ভৌত ধর্মের উপর ব্যাখ্যা বিশ্লেষণ করেন বিজ্ঞানী লুথার মেয়ার। তাহলে এবার এই যে মেন্ডেলিফের পর্যায় সূত্রের তাদের বলা আছে যে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী আবর্তিত হয়। এবার আমরা মেন্ডেলিফের পর্যায় সূত্র থেকেই এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা যদি মেন্ডেলিফের পর্যায় সারণীটা দেখি, আমরা দেখতে পাই যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে টোটাল 12টা পর্যায় এবং 8টা গ্রুপ বিদ্যমান। 12টা পর্যায় এবং 8টি গ্রুপ বিদ্যমান। তো এই 12টি পর্যায় 8টি গ্রুপের মধ্যে আমরা লক্ষ্য করি 8 নং গ্রুপে 3টি করে মৌল বিদ্যমান। সে সময়কালে যে মৌলগুলো আবিষ্কৃত হয় সেখানের মধ্যে 8 নং গ্রুপে উনি 3টি করে মৌল তুলে ধরেন, এবং কিছু কিছু জায়গায় উনি খালি রেখে দেন। অর্থাৎ ভরটা লিখেন 44 কিন্তু মৌলটা উল্লেখ করেন না, 69 মৌলটা উল্লেখ করেন। অর্থাৎ এই পর্যায় সারণীর কিছু কিছু জায়গা আমরা দেখব ফাঁকা অবস্থায় আছে। এই ফাঁকা রাখার কারণ কি? মূলত বিজ্ঞানী মেন্ডেলিফ উনি যখন এই পর্যায় সারণীটা উপস্থাপন করেন মানুষের সামনে, তখন কিছু মৌল নিয়ে ভবিষ্যৎবাণী করেন। কি ধরনের ভবিষ্যৎবাণী? উনি বললেন যে এই জায়গায় এমন একটা মৌল অবস্থান করবে যার ধর্ম হবে গ্রুপ 3-এর মৌলগুলোর ধর্মের মতো। উনি এই মৌলের নাম দিয়েছিলেন একা বোরন, এবং তার পরবর্তী এই মৌলের নাম দিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম, এরপরে একা সিলিকন। এভাবে উনি ওনার নিজের থেকে একটা করে নাম উল্লেখ করেন। পরবর্তীতে আমরা যখন দেখতে পাই যে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম এবং জার্মেনিয়াম আবিষ্কৃত হয়, তখন এই স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়ামের ধর্মগুলো এই 3টে মৌলের সাথে মিলে যায়। অর্থাৎ উনি যেই মৌলকে একা বোরন হিসেবে উল্লেখ করেন, পরবর্তীতে সেটার নাম হয়ে যায় স্ক্যান্ডিয়াম। একা অ্যালুমিনিয়াম বা একা সিলিকন হিসেবে যেগুলোকে উল্লেখ করেন, পরবর্তীতে সেগুলোর নাম হয়ে যায় গ্যালিয়াম বা জার্মেনিয়াম। এই ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীর সংক্ষিপ্ত আলোচনা। মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি যদি আমরা তুলে ধরি, মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমরা বেশ কয়েকটি ত্রুটি পাই। প্রথম ত্রুটিটা হলো, যখন মেন্ডেলিফ পর্যায় সারণীর মৌলগুলোকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাতে যান,
পর্যায় সারণীর মৌলগুলোকে যখন পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাতে যান তখন এই মৌলগুলোকে ক্রমানুসারে সাজাতে গিয়ে কিছু জায়গায় সমস্যায় পড়েন। কি ধরনের সমস্যা? যেমন ধরেন পটাশিয়াম এবং আর্গনের অবস্থান নির্ণয়ের সমস্যা। আমরা জানি যে পটাশিয়ামের পারমাণবিক ভর 39 আর আর্গনের পারমাণবিক ভর 40। তাহলে পটাশিয়াম আর্গনের আগে বসার কথা। যদি আমরা পারমাণবিক ভরের ক্রমানুসারে মৌলগুলোকে সাজাতে চাই, পটাশিয়াম আগে আসার কথা এবং আর্গন পরে আসার কথা। যদি পটাশিয়াম আগে আসে আর আর্গন পরে আসে তাহলে আমরা দেখতে পাই পটাশিয়াম যেই গ্রুপে অবস্থান করবে সেই গ্রুপের মৌলের সাথে তার ধর্মের মিল পাওয়া যায় না। আবার আর্গনকে যদি আমরা পটাশিয়ামের পরে বসাই তাহলে আর্গন যে গ্রুপে অবস্থান করবে, আমরা জানি আর্গন একটা নিষ্ক্রিয় মৌল, আর্গন যে গ্রুপে অবস্থান করবে আর্গনের ধর্মের সাথে ওই গ্রুপের অন্যান্য মৌলের ধর্মের মিল পাওয়া যায় না। ঠিক একইভাবে উনি গ্রুপ 8-এ একই সাথে 3টি করে মৌলকে অবস্থান দিয়েছিলেন। এটাও এক প্রকার ত্রুটি। কেন ত্রুটি? কারণ আয়রন, কোবাল্ট, নিকেল এদের বৈশিষ্ট্য বা ধর্মগুলো কাছাকাছি হলেও এদেরকে একই ধর্ম বিশিষ্ট আমরা বলতে পারি না। আমরা জানি যে পর্যায় সারণীতে প্রত্যেকটি মৌলের জন্য একটি করে নির্দিষ্ট ঘর থাকে, আর এখানে উনি 3টি মৌলকে একই সাথে একটি ঘরে অবস্থান দিয়েছেন। এদের বৈশিষ্ট্য প্রায় সেম হলেও আমরা বলতে পারি না যে এদের বৈশিষ্ট্য সেম, একই। এই ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি। এবার এই ত্রুটিকে সংশোধন করে পরবর্তীতে বিজ্ঞানী মোসলে 1913 সালে আরেকটা পর্যায় সূত্র তুলে ধরেন। ওনার পর্যায় সূত্রটা ছিল মূলত পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। অর্থাৎ উনি বলেন যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভরের পর্যায়ক্রমে আবর্তিত না হয়ে পারমাণবিক সংখ্যার পর্যায়ক্রমে আবর্তিত হবে। তার মানে স্যার এখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ পাই, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেন? পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন বিজ্ঞানী মোসলে। ওনার একটা পরীক্ষা ছিল এক্স-রে স্পেকট্রোস্কোপি। এই পরীক্ষার মাধ্যমে মূলত উনি পারমাণবিক সংখ্যাটা আবিষ্কার করেন। এটা আমরা মনে রাখবো যে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন বিজ্ঞানী মোসলে। এবং উনি বলেন কি যে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। এবার আমরা যদি মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলীকে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী বিবেচনা করি তখন দেখা যায় ওই যে পটাশিয়াম আর আর্গন ছিল, এদের অবস্থানের মধ্যে যে একটা সমস্যা আমরা দেখতে পেয়েছিলাম ওই সমস্যাটা দূরীভূত হয়ে যায়। এই ছিল বিজ্ঞানী মোসলের 1913 সালের, আমরা সালগুলো মনে রাখবো স্যার, সালগুলো এমসিকিউতে প্রায় এসে থাকে। 1913 সালে যেই পর্যায় সূত্রটা তুলে ধরেন সেই পর্যায় সূত্র। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসকে কেন আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি ধরা হয়। স্যার আমরা যদি পর্যায় সারণীর একদম ইতিহাস থেকে একদম প্রথম থেকে একটু সামারাইজ করি, প্রথমে পর্যায় সারণীর মূল ভিত্তি ধরা হয়েছিল টেলরিক স্ক্রু থেকে যদি শুরু করি পারমাণবিক ভর, পরবর্তীতে পারমাণবিক সংখ্যা। এবার আধুনিক পর্যায় সারণী আমরা যেটাকে বলি, এই আধুনিক পর্যায় সারণীতে মূলত ইলেকট্রন বিন্যাসকেই পর্যায় সারণীর মূল ভিত্তি ধরা হয়। তার কারণ কি? অনেক সময় আমাদের খ নাম্বার প্রশ্ন বা গ নাম্বার প্রশ্নে এটা এসে থাকে যে কেন ইলেকট্রন বিন্যাসকে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি ধরা হয়। তার বেশ কিছু কারণ আছে। প্রথমটা হচ্ছে পর্যায় ও গ্রুপ শনাক্ত করা যায় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। আমরা আমাদের আজকে একটা টপিক আছে কিভাবে মৌলসমূহ শনাক্ত করব পর্যায় সারণীতে, তখন আমরা কিভাবে পর্যায় এবং গ্রুপ শনাক্ত করা যায় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সেটা দেখব। দ্বিতীয় কারণ হচ্ছে নতুন মৌল বা অজানা বৈশিষ্ট্যগুলো ইলেকট্রন কনফিগারেশন অনুযায়ী পূর্বাভাস পাওয়া যায়। অর্থাৎ ধরেন আপনার নতুন একটা মৌল আবিষ্কৃত হলো, তো এই নতুন মৌলের বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন থাকলো। এবার এই এক বহিস্থ কক্ষপথে আমরা জানি যাদের বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তারা সবাই 1 নং গ্রুপের, যাদের বহিস্থ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে তারা সবাই 2 নং গ্রুপের, যাদের বহিস্থ কক্ষপথে 3টা থাকে তারা 13 নং গ্রুপের, 4টা থাকলে 14 নং, 5টা থাকলে 15 নং, 6টা থাকলে 16 নং, 7টা থাকলে 17 নং, এবং যাদের বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে তারা 18 নং গ্রুপের বা নিষ্ক্রিয় মৌল। এখন ধরেন কোনো একটা মৌল আবিষ্কৃত হলো যার বহিস্থ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তাহলে এই মৌলটা কোন গ্রুপের হবে? অবশ্যই 2 নং গ্রুপের। তাহলে এই মৌলের ধর্মগুলো কোন গ্রুপের সাথে মিল পাওয়া যাবে? 2 নং গ্রুপের। অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এই বিষয়টা বুঝতে পারি। এই জন্য বলা হয় ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। এবার আমরা যদি
পরবর্তী টপিকে আসি। আমরা পরবর্তী টপিকে পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। পর্যায় সারণীর যা কিছু আছে, পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের নাম সম্পর্কে আমরা জানবো, বিভিন্ন পর্যায়ের নাম সম্পর্কে আমরা জানবো, তারপর হচ্ছে বিভিন্ন মৌলের নাম সম্পর্কে জানবো। আধুনিক পর্যায় সারণী, এবার আমাদের পড়ার বিষয়টা হলো আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তো আধুনিক পর্যায় সারণীতে আমরা প্রথমে যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে আধুনিক পর্যায় সারণীতে 18টি গ্রুপ বিদ্যমান। কয়টি গ্রুপ বিদ্যমান? 18টি। আমরা যদি এখানে নাম্বারিং করি, এটা হচ্ছে 1 নং গ্রুপ, এটা 2, এটা 3, 4, 5, 6, 10, 13, 14, 17, 18। আধুনিক পর্যায় সারণীতে টোটাল 18টি গ্রুপ বিদ্যমান। তো এই গ্রুপগুলোকে আমরা এভাবে নাম্বারিং না করে অন্যভাবেও নাম্বারিং করতে পারি। কিভাবে সেটা? আমরা এই পর্যায় সারণীকে প্রথমে দুটো অংশে ভাগ করি, এ অংশ এবং বি অংশ। আমরা রোমান সংখ্যার মাধ্যমে এই গ্রুপকে নাম্বারিং কিভাবে করা যায় সেটা শিখব। এ অংশ এবং বি অংশ। বি অংশ হচ্ছে নিচে যে অংশটা আছে এটা বি অংশ, আর উপরের দিকে যে অংশটা আছে এটাকে আমরা এ অংশ ধরে নিলাম। তাহলে স্যার এবার যদি আমরা নাম্বারিং করি, এই গ্রুপের 1 নং গ্রুপের নাম আমরা পাই 1A, 2 নং গ্রুপের নাম আমরা পাই 2A, এবং 3A শুরু হবে এখান থেকে। যেহেতু বললাম যে উপরের অংশগুলোকে এ আর নিচের অংশগুলোকে আমরা বি ধরে নিব, অর্থাৎ নিচে 3 থেকে 12 পর্যন্ত যে অংশটা আছে সেটাকে আমরা বি ধরে নিব। তাহলে এই 13 নং গ্রুপের নাম আমরা বলতে পারি 3A। 14 নং গ্রুপের নাম আমরা বলতে পারি 4A। 15 নং গ্রুপের নাম একইভাবে আমরা বলতে পারি 5A। এটাকে আমরা বলতে পারি 5A। তারপর 16 নং গ্রুপ 6A, 17 নং গ্রুপ 7A, এবং 18 নং গ্রুপকে আমরা বলতে পারি 8A, V3I। তার মানে আমরা পর্যায় সারণীর গ্রুপগুলোকে দুইভাবে শনাক্ত করতে পারি, রোমান সংখ্যা দিয়ে এবং সাধারণ যে সংখ্যাটা আমরা পাই গণিতে সেই সংখ্যা দিয়ে। এ হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ সংক্রান্ত বিষয়। এবার যদি আমরা পর্যায় নিয়ে কথা বলি, পর্যায় সারণীতে আমরা টোটাল আধুনিক পর্যায় সারণীতে আমরা সর্বমোট 7টি পর্যায় পাই। 1, 2, 3, 4, 5, 6, 7। তো এই 7টি পর্যায়ের আবার বিভিন্ন নাম আছে। যেমন গ্রুপ, আমরা যদি অপর পেজে লিখি, একটা পেজ যদি অ্যাড করি, 7টি পর্যায় যে পাই, এই পর্যায়ের মধ্যে পর্যায় 1 এবং 2কে আমরা বলি অতি ক্ষুদ্র পর্যায়। অতি ক্ষুদ্র পর্যায়। কেন অতি ক্ষুদ্র পর্যায় বলা হয়? তার কারণ হলো 1 এবং 2-এ সবচেয়ে কম সংখ্যক পরমাণু আছে। শুধুমাত্র গ্রুপ পর্যায় 1কে অতি ক্ষুদ্র পর্যায় বলা হয়, শুধুমাত্র পর্যায় 1কে অতি ক্ষুদ্র পর্যায় বলা হয়, কারণ 1 নাম্বার পর্যায়ে আমরা শুধুমাত্র দেখতে পাই 2টি মৌল বিদ্যমান আছে, সেজন্য এটাকে অতি ক্ষুদ্র পর্যায় বলা হয়। এরপরে আমরা যদি দেখি 2 এবং 3 পর্যায় 2 ও 3 এদেরকে বলা হয় ক্ষুদ্র পর্যায়। ক্ষুদ্র পর্যায় বা সংক্ষিপ্ত পর্যায়। সংক্ষিপ্ত পর্যায়। এরপর পর্যায় 4 এবং 5 এদেরকে বলা হয় দীর্ঘ পর্যায়। দীর্ঘ পর্যায়। তারপর পর্যায়
6 ও 7 এদেরকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। কেন পর্যায় 6 এবং 7কে অতি দীর্ঘ বলা হয়? কারণ পর্যায় সারণীতে সবচেয়ে বেশি মৌল অবস্থান করে পর্যায় 6 এবং পর্যায় 7-এ। আমরা যদি লক্ষ্য করি, পর্যায় সারণী লক্ষ্য করি, আমরা দেখতে পাই প্রথম পর্যায়ে 2টি মৌল, যার জন্য এটাকে আমরা বলি ক্ষুদ্র পর্যায় বা অতি সংক্ষিপ্ত পর্যায়। আর দ্বিতীয় পর্যায়ে আমরা মৌল পাই 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আমরা মৌল পাই 8টি করে। সেজন্য এটাকে বলা হয় ক্ষুদ্র পর্যায় বা সংক্ষিপ্ত পর্যায়। এবার যদি আমরা চতুর্থ এবং পঞ্চম পর্যায়ের দিকে লক্ষ্য করি, আমরা চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে সর্বমোট মৌল পাই 18টি করে, যার জন্য এটাকে আমরা বলি অতি দীর্ঘ পর্যায়, শুধুমাত্র দীর্ঘ পর্যায়। এরপরে যদি 6 এবং 7-এর দিকে লক্ষ্য করি, আমরা জানি 6 এবং 7-এ ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোও অবস্থান করে। এবার এই 6 এবং 7-এ আমরা যদি ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো নিয়ে এই পর্যায়টা বিবেচনা করি, তাহলে আমরা প্রতিটি পর্যায়ে মৌল পাই 32টি করে। যেহেতু 6 এবং 7-এ সবচেয়ে বেশি সংখ্যক মৌল অবস্থান করে 32টি করে, সেজন্য এটাকে আমরা বলি অতি দীর্ঘ পর্যায়। এই ছিল আমাদের গ্রুপ এবং পর্যায়ের নামগুলো। এবার আসেন, প্রত্যেকটি গ্রুপের আবার আলাদা কিছু নাম আছে। আমাদের বিশেষ করে আমাদের এই অধ্যায়ের উদ্দীপকের জন্য এই নামগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র এই অধ্যায়ের উদ্দীপকের জন্য না, আমরা পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়েও এই ধরনের নামগুলো পেয়ে থাকি উদ্দীপকের। তো স্যার, এবার আমরা ওই নামগুলো দেখব, বিভিন্ন গ্রুপের নামগুলো আমরা এবার দেখব। বিভিন্ন গ্রুপের নাম। আমরা যদি প্রথমে 1 নং গ্রুপ থেকে শুরু করি, 1 নং গ্রুপের নাম হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ। ক্ষার ধাতুর গ্রুপ। কেন ক্ষার ধাতুর গ্রুপ বলা হয়? কারণ আমরা জানি যে 1 নং গ্রুপের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। যেমন ধরেন, আমরা যদি বলি সোডিয়াম 1 নং গ্রুপের মৌল, এটা যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন তৈরি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই 1 নং গ্রুপের মৌলগুলো যারা আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, বিধায় এদেরকে আমরা বলি ক্ষার ধাতু। এরপরে গ্রুপ 2 নং গ্রুপ। এই 2 নং গ্রুপের মৌলগুলোকে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু। কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়? কারণ এই ধাতুগুলো প্রথমত পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে, আর দ্বিতীয়ত এই মৌলগুলোকে, এই গ্রুপের মৌলগুলোকে মাটিতে পাওয়া যায়। সেজন্য তার মানে এখানে দুটো পয়েন্ট আছে মৃৎ ক্ষার ধাতু বলার পিছনের কারণ। একটা হচ্ছে এই গ্রুপের মৌলগুলোকে আমরা মাটিতে পেয়ে থাকি এবং এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, যার জন্য এদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। যেমন আমরা যদি উদাহরণ দেখি, ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এর মৌল, এটা যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন তৈরি করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক একইভাবে এবার যদি আমরা গ্রুপ 3 এর ক্ষেত্রে চিন্তা করি, 3 নং গ্রুপ। 3 নং গ্রুপের এই যে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট সিরিজ যে গ্রুপে অবস্থান করে, এই 3 নং গ্রুপের মৌলগুলোকে আমরা বলি বিরল মৃত্তিকা ধাতুর গ্রুপ। তাহলে স্যার, বিরল মৃত্তিকা ধাতুর গ্রুপ কোনটা? 3 নং গ্রুপ, বিরল মৃত্তিকা ধাতুর গ্রুপ। গ্রুপ 4 নাম্বার, গ্রুপ 3 থেকে 12 নং গ্রুপ। এই 3 থেকে 12 নং গ্রুপের মধ্যে আমরা জানি যে অবস্থান্তর মৌলগুলো অবস্থান করে। তাহলে অবস্থান্তর ধাতুর গ্রুপ।
অবস্থান্তর ধাতু কি এই বিষয় নিয়ে আমরা পরবর্তী টপিকে আলোচনা করব। অবস্থান্তর ধাতুর গ্রুপ, তাহলে স্যার গ্রুপ 3 থেকে 12 এই গ্রুপের মৌলগুলোকে আমরা অবস্থান্তর ধাতু বলি। তবে আরেকটা বিষয় হচ্ছে এই যে গ্রুপ 3 থেকে 12 নং গ্রুপের সবগুলো মৌল অবস্থান্তর মৌল নয়। 3 থেকে 12 এর মধ্যে অবস্থান্তর ধাতুগুলোর অবস্থান, এজন্য আমরা বললাম যে 3 থেকে 12 নং গ্রুপ এদেরকে আমরা বলি অবস্থান্তর ধাতুর গ্রুপ। এরপরে গ্রুপ 11, এটার আলাদা একটা নাম আছে, 11 নং গ্রুপ। এই 11 নং গ্রুপকে আমরা বলি অভিজাত ধাতুর গ্রুপ, অভিজাত ধাতুর গ্রুপ অথবা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের গ্রুপ, ইলেকট্রন বিন্যাসের গ্রুপ, অভিজাত ধাতুর গ্রুপ বা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের গ্রুপ। কেন গ্রুপ 11 এর মৌলগুলোকে অভিজাত ধাতুর গ্রুপ বা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের গ্রুপ বলা হয় সেটার একটা কারণ আছে। কপার, সিলভার, ওরাম বা গোল্ড এদের দ্বারা সাধারণত প্রাচীনকালে বিভিন্ন মুদ্রা তৈরি করা হতো এবং এগুলো অভিজাত ধাতু হিসেবে বিবেচিত হতো, সেজন্য এদেরকে অভিজাত ধাতুর গ্রুপ বলা হয়। একইভাবে এদেরকে বলা হয় ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের গ্রুপ। কেন ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের গ্রুপ বলা হয়? কারণ আমরা কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটার কারণ জানি, তৃতীয় অধ্যায়ে আমরা পড়ে আসছি যে কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। প্রশ্ন হলো যে কপার ক্রোমিয়ামের মতো কার কার ইলেকট্রন বিন্যাসে আর ব্যতিক্রম ঘটে? সেটা হচ্ছে গ্রুপ 11 এর যে মৌলগুলো আছে কপার, সিলভার, ওরাম, এদের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে কপারের মতো, কপার ক্রোমিয়ামের মতোই। অর্থাৎ কপার ক্রোমিয়ামের যেই কারণে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে ঠিক একই কারণে গ্রুপ 11 এর মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে, এজন্য এটাকে বলা হয় ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের গ্রুপ। এই গ্রুপের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে মুদ্রা ধাতুর গ্রুপ। কেন মুদ্রা ধাতু গ্রুপ বলা হয়? কারণ এই গ্রুপটাকে, এই গ্রুপের মৌলগুলো দিয়ে প্রাচীনকালে মুদ্রা ধাতু তৈরি করা হতো, মুদ্রা ধাতুর গ্রুপ। তাহলে স্যার আমরা এই যে গ্রুপ 11 এর 3টা নাম পাচ্ছি, অভিজাত ধাতুর গ্রুপ, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের গ্রুপ এবং মুদ্রা ধাতুর গ্রুপ। এবার আমরা যদি পরবর্তী আরো নাম দেখি, গ্রুপ 18। আমরা জানি যে গ্রুপ 18 এর মৌলগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি, নিষ্ক্রিয় গ্যাস, অথবা এদেরকে বলা হয় অভিজাত গ্যাস, অভিজাত গ্যাস, অথবা এটার আরো একটা নাম আছে নোবেল গ্যাস, নোবেল গ্যাস। তার মানে গ্রুপ 18 এর মৌলগুলোকে আমরা কখনো কখনো অভিজাত গ্যাস হিসেবে বলতে পারি, আবার নোবেল গ্যাস বলতে পারি, একইভাবে নিষ্ক্রিয় গ্যাস বলতে পারি। এখানে একটা বিষয় আমরা লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে অভিজাত গ্যাস যদি বলা হয় সেটা হচ্ছে গ্রুপ 18 এর মৌল, আর যদি অভিজাত ধাতু বলা হয় সেটা হচ্ছে গ্রুপ 11 এর মৌল। এবার একইভাবে আমরা যদি গ্রুপ 17 এর ক্ষেত্রে চিন্তা করি, গ্রুপ 17 এর একটা নাম আছে যেটাকে আমরা বলি হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপ। কেন এটাকে হ্যালোজেন বলা হয়? হ্যালোজেন গ্রুপ কেন হ্যালোজেন বলা হয়? তার কারণ হচ্ছে হ্যালোজেন শব্দের অর্থ লবণ উৎপন্নকারী, অর্থাৎ এই গ্রুপের মৌলগুলো ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। তাহলে হ্যালোজেন শব্দের অর্থ কি? হ্যালোজেন শব্দের অর্থ হলো লবণ উৎপন্নকারী, হ্যালোজেন শব্দের অর্থ লবণ উৎপন্নকারী। হ্যালোজেন লবণ উৎপন্নকারী। আর এরা কিভাবে লবণ উৎপন্ন করে? সাধারণত হ্যালোজেন গ্রুপের মৌলগুলো ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। যেমন ধরেন আমি বললাম সোডিয়াম,
এটা একটা ধাতু, যখন হ্যালোজেন মৌল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তখন সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, তাহলে আমরা যেটা পাই যে এরা মূলত লবণ তৈরি করার জন্য ব্যবহৃত হয় বেশি। এরপরে যদি আমরা গ্রুপ 16 এর দিকে যাই, গ্রুপ 16, গ্রুপ 16কে বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন কেন চ্যালকোজেন বলা হয়? কারণ গ্রুপ 16 এর মৌলগুলো সাধারণত আকরিক উৎপন্ন করে, অর্থাৎ গ্রুপ এই যে চ্যালকোজেন, চ্যালকোজেন শব্দের অর্থ হলো আকরিক উৎপন্নকারী। চ্যালকোজেন শব্দের অর্থ হলো আকরিক উৎপন্নকারী। আকরিক উৎপন্নকারী। এরপর আমরা যদি গ্রুপ 15 এর দিকে যাই, গ্রুপ 15 এদেরকে আমরা বলি নিকটোজেন গ্রুপ। একে আমরা বলি নিকটোজেন। নিকটোজেন শব্দের অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। সাধারণত গ্রুপ 15 এর প্রথম মৌল যেটা আছে যে নাইট্রোজেন, এটা শ্বাসরোধ করে, এই গ্যাসটা মানুষের শ্বাসরোধ করে, এজন্য এই গ্যাসের নাম অনুসারে এটাকে নামকরণ করা হয় নিকটোজেন। তাহলে আমরা নিকটোজেন শব্দের অর্থ পেলাম, নিকটোজেন শব্দের অর্থ পেলাম শ্বাস রোধকারী। এ হচ্ছে আমাদের বিভিন্ন গ্রুপের নাম। আমরা যদি প্রথম থেকে একবার দেখি, বিভিন্ন 1 নং গ্রুপকে আমরা ক্ষার ধাতুর গ্রুপ বলি, 2 নং গ্রুপকে মৃৎ ক্ষার ধাতুর গ্রুপ বলি, 3 নং গ্রুপকে বিরল মৃত্তিকা ধাতুর গ্রুপ বলি। তারপর 3 থেকে 12 নং গ্রুপে অবস্থান্তর মৌলগুলো অবস্থান করে, তার জন্য এদেরকে আমরা বলি অবস্থান্তর ধাতুর গ্রুপ। এরপরে 11 নং গ্রুপকে আমরা 3টি নামে ডাকতে পারি, অভিজাত ধাতুর গ্রুপ, মুদ্রা ধাতুর গ্রুপ বা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের গ্রুপ। এরপরে গ্রুপ 18কে আমরা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ বা অভিজাত গ্যাস বা নোভেল গ্যাসের গ্রুপ বলতে পারি। এরপরে 17 নং গ্রুপকে হ্যালোজেন, 16কে চ্যালকোজেন এবং 15কে নিকটোজেন নামে ডাকা হয়। এই হচ্ছে বিভিন্ন গ্রুপের নাম। তাহলে স্যার এই ছিল আমাদের পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের নাম, বিভিন্ন পর্যায়ের নাম নিয়ে কথাবার্তা। এবার আমরা আরেকটা বিষয় দেখব, পর্যায় সারণীতে ধাতু এবং অধাতু, যেটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, ধাতু এবং অধাতু চেনা। কারণ আমরা পঞ্চম অধ্যায়ের কথা বলি অথবা সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, যে কোনো অধ্যায়ের কথা বলি, যদি আমাকে রাসায়নিক বিক্রিয়া শিখতে হয় আমাকে ধাতু অধাতুটা শনাক্ত করতেই হবে, অথবা শনাক্তকরণ পদ্ধতিটা বা ধাতু কারা অধাতু কারা এটা জানতে হবে। তো আমি আশা রাখবো যে এই পর্যায় সারণীর এই ধাতু অধাতু মৌলগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, কারণ এগুলো মুখস্থ না করলে আপনি পঞ্চম অধ্যায়ে সমস্যায় পড়বেন, ষষ্ঠ অধ্যায়, একাদশ অধ্যায়, সব অধ্যায়ে আপনি সমস্যায় পড়তে পারেন। তাহলে এবার আসেন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ধাতু এবং অধাতু কারা। প্রথমে আসেন ধাতু। সাধারণত গ্রুপ 1 এবং 2 এদেরকে বলি সবচেয়ে ভালো ধাতুর গ্রুপ। সবচেয়ে ভালো ধাতুর গ্রুপ। কেন এদেরকে সবচেয়ে ভালো ধাতুর গ্রুপ বলা হয়? কারণ এরা ধাতু হিসেবে খুব সক্রিয়। এদের সর্ববহিস্থ কক্ষপথে 1টি 2টি ইলেকট্রন থাকে, যা তারা সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর ধাতুর বৈশিষ্ট্যই আমরা জানি ইলেকট্রন ত্যাগ করা। তো আমরা যদি গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলোর ক্ষেত্রে লক্ষ্য করি, আমরা দেখি গ্রুপ 1 এর মৌলগুলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখানে এই যে হাইড্রোজেনটা বাদ যাবে, হাইড্রোজেনটা সাধারণত অধাতু। হাইড্রোজেনটা অধাতু, তার কিছু বৈশিষ্ট্য 1 নং গ্রুপের সাথে মিল পাওয়ার কারণে তাকে 1 নং গ্রুপে অবস্থান দেওয়া হয়, তবে সেটা অধাতু। তাহলে এখানে আমরা মূলত ধাতু পাই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। একইভাবে গ্রুপ 2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনজিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এরা হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে ভালো ধাতু। এর বাইরে 3 থেকে 12 এর মধ্যে আমরা অনেকগুলো ধাতু পাই,
যেগুলোকে আমরা অবস্থান্তর ধাতু বলতে পারি, সাধারণ ধাতু বলতে পারি। তবে সবচেয়ে ভালো ধাতু যদি চিন্তা করি তাহলে সেটা আমরা পাই গ্রুপ 1 এবং 2-এ। সাধারণত আমাদের জন্য গ্রুপ 1 এবং 2-এর ধাতুগুলো মুখস্থ করলেই যথেষ্ট হবে। এরপরে যদি অধাতুর ক্ষেত্রে আমরা চিন্তা করি, পর্যায় সারণীতে অধাতু কারা? হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, সেলেনিয়াম, তারপর হ্যালোজেন মৌল, তারপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এরা হচ্ছে অধাতব মৌল। পর্যায় সারণীতে এরা হচ্ছে অধাতব মৌল। তাহলে স্যার এই অধাতব মৌলগুলো নিয়েই আমরা অনেক সময় প্রবলেমে পড়ি। অধাতব মৌলগুলো আমাদের এমনভাবে শিখতে হবে যেভাবে আপনি আপনার নামটা শিখেছেন। অর্থাৎ কেউ যদি আপনাকে নাম জিজ্ঞেস করে, আপনি কোনো কিছু চিন্তা করা ছাড়াই আপনার নামটা যেভাবে বলে দেন, ঠিক একইভাবে কেউ যদি অধাতু কারা বা ধাতু কারা এগুলো জিজ্ঞেস করে, কোনো চিন্তা করা ছাড়াই আপনাকে এগুলোর নাম বলে দিতে হবে। অধাতুগুলো কারা? হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, সেলেনিয়াম, হ্যালোজেন এবং নিষ্ক্রিয়। কি বললাম? হ্যালোজেন বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে আমরা বুঝি। আর নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এরাই হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাহলে স্যার এই মৌলগুলোকে আপনাকে ভালোভাবে শিখে নিতে হবে। এরপরে কিছু মৌল আছে যেগুলোকে আমরা বলি অপধাতু বা উপধাতু। সাধারণত কিছু কিছু মৌল আছে যারা কখনো কখনো ধাতুর ন্যায় আচরণ করে, অবস্থান ভেদে, যৌগ ভেদে। কিছু কিছু মৌল কখনো ধাতুর ন্যায় আচরণ করে, আবার কখনো কখনো আমরা দেখতে পাই অধাতুর ন্যায় আচরণ করে। যারা কখনো কখনো ধাতুর ন্যায়, কখনো আবার অধাতুর ন্যায় আচরণ করে, তাদেরকেই আমরা মূলত বলে থাকি অপধাতু বা উপধাতু। এরা কারা? আর্সেনিক, অ্যান্টিমনি, জার্মেনিয়াম, টেলুরিয়াম, বোরন, সিলিকন। এরপরে পোলোনিয়াম। এরা হচ্ছে মূলত অপধাতু। এরা কখনো কখনো ধাতুর ন্যায় আচরণ করবে, আবার কখনো কখনো অধাতুর ন্যায় আচরণ করবে। এই হচ্ছে আমাদের পর্যায় সারণীর বেসিক আলোচনা। আমরা পর্যায় সারণী থেকে যা যা জানার আমাদের দরকার, যতটুকু আমাদের শেখা দরকার, ততটুকু পর্যন্ত আমাদের এখানে এটুকু পর্যন্ত আলোচনা হয়েছে। আশা রাখবো এই পর্যায় সারণীর যেই মৌলগুলোর উপর কথা বলা হলো, এটা আপনারা বাসায় ভালোভাবে মুখস্থ করবেন। কারণ যে কোনো অধ্যায়ের জন্য রসায়নের বেসিক বলা হয় এই বিষয়গুলোকে। এগুলো যদি জানা না থাকে তাহলে আপনি রসায়ন পড়ে মূলত ফিল করতে পারবেন না, মজা পাবেন না। আচ্ছা, তো এবার আমরা পরবর্তী টপিক যেটা দেখব, পর্যায় সারণীর বৈশিষ্ট্য। অলরেডি আমাদের এখানে আলোচনা হয়ে গিয়েছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এবার আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের পর্যায় নির্ণয়। অর্থাৎ কিভাবে একটা পর্যায় সারণীর একটা মৌলকে আমরা নির্ণয় করতে পারি। ধরেন আপনাকে বলল যে ফসফরাস, এই মৌলটা পর্যায় সারণীর কোথায় অবস্থিত, তো এই মৌলটাকে আমরা কিভাবে শনাক্ত করব পর্যায় সারণী থেকে, সেটাই মূলত এবার আমাদের আলোচ্য বিষয়। তো পর্যায় সারণীর মৌলগুলোকে শনাক্ত করার জন্য আমাদের দুটো বিষয় জানতে হবে। সেটা একটা হচ্ছে কিভাবে পর্যায় নির্ণয় করা হয়, আর দ্বিতীয়টা হচ্ছে কিভাবে গ্রুপ নির্ণয় করা হয়। আমরা জানি যে মৌলগুলো সাধারণত একই পর্যায় এবং গ্রুপের উপর ভিত্তি করে মৌলগুলোকে সাজানো হয়। তো এখন কিভাবে পর্যায় নির্ণয় করব? তাহলে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে পর্যায় নির্ণয় করব। পর্যায় নির্ণয় করাটা সাধারণত আমাদের জন্য একেবারেই সহজ। সেটা হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথই হলো ওই মৌলের পর্যায়। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ কক্ষপথ যত হবে সেটাই হবে তার পর্যায়। যেমন ধরেন আমি যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি, ফসফরাসের পারমাণবিক সংখ্যা আমরা জানি 15। তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। স্যার ফসফরাসের এই যে বহিস্থ কক্ষপথ আমরা দেখতে পাই, ফসফরাসের বহিস্থ কক্ষপথে আমরা টোটাল 5টা ইলেকট্রন দেখতে পাই এবং তার বহিস্থ কক্ষপথ হলো 3। তাহলে আমরা যেটা বললাম যে কোন মৌলের বহিস্থ কক্ষপথটাই হলো ওই মৌলের পর্যায়।
তাহলে ফসফরাস কোন পর্যায়ের মৌল? আমরা ইজিলি বলতে পারি সে 3 নং পর্যায়ের মৌল। আশা করি আপনারা যে কোনো মৌলের পর্যায় নির্ণয়টা খুব সহজেই করতে পারবেন। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে গ্রুপ নির্ণয় করা হয়। গ্রুপ নির্ণয় করার জন্য আমরা মৌলগুলোকে 4টা অংশে ভাগ করি, সাধারণত এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। গ্রুপ নির্ণয় করার জন্য প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করে। যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে তাহলে তার গ্রুপ নির্ণয়টা একভাবে করব, পি অরবিটালে প্রবেশ করলে অন্যভাবে করব, ডি অরবিটালে প্রবেশ করলে অন্যভাবে, আবার এফ অরবিটালে প্রবেশ করলে অন্যভাবে করব। অর্থাৎ এস পি ডি এফ একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করে সেটার উপর নির্ভর করবে সে কোন গ্রুপের মৌল। তো যদি কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে সেটাকে আমরা বলি এস ব্লক মৌল, সেটাকে আমরা বলি এস ব্লক মৌল। কোন মৌলের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করলে সেটাকে আমরা বলি এস ব্লক মৌল। কোন মৌলের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করলে সেটাকে আমরা বলি পি ব্লক মৌল। আবার যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে সেটাকে ডি ব্লক, এফ অরবিটালে প্রবেশ করলে সেটাকে আমরা বলি এফ ব্লক মৌল। এবার এই এস ব্লক মৌলগুলোকে মৌলগুলোর কিভাবে গ্রুপ নির্ণয় করব, অর্থাৎ এস অরবিটাল যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যায় তাদের গ্রুপ কিভাবে নির্ণয় করব আমরা সেটা দেখব। আমরা যদি একটা ইলেকট্রন বিন্যাস করি, যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে 1s2 2s2 2p 6 3s1। তাহলে স্যার আমরা যদি একটু লক্ষ্য করি যে সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষপথ হলো 3, তার মানে সে 3 নং পর্যায়ের, এবং সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যায়, তাহলে আমরা বলতে পারি সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন যেহেতু এস অরবিটালে যায় সে এস ব্লক মৌল। এবার এস ব্লক মৌলের গ্রুপ কিভাবে নির্ণয় করব? এস ব্লক মৌলের গ্রুপটা হয় মূলত তার সর্বশেষ এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ এই যে সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনটা এস অরবিটালে যায় ওই ইলেকট্রনটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। তাহলে আমরা দেখতে পাই সোডিয়ামের সর্বশেষ এস অরবিটালে ইলেকট্রন আছে 1টি, তার মানে সে 1 নং গ্রুপের মৌল। তাহলে আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে লিখি, সোডিয়ামের পর্যায় পাই, সোডিয়ামের পর্যায় হলো 3, যেহেতু তার সর্বশেষ কক্ষপথ 3, এবং গ্রুপ হলো 1। কেন 1? কারণ তার সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যায় এবং এস অরবিটালে ইলেকট্রন আছে 1টা। এবার আমরা একইভাবে যদি পি অরবিটালের ক্ষেত্রে চিন্তা করি, পি ব্লক মৌলের ক্ষেত্রে চিন্তা করি, আমরা যেমন একটা উদাহরণ নিলাম অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। One s2 2s2 2p4। আমরা এখান থেকে যেটা দেখতে পাই যে অক্সিজেনের তার বহিস্থ কক্ষপথ হলো 2, তার মানে তার পর্যায় হলো অক্সিজেনের পর্যায় হলো 2। একইভাবে এবার আমরা দেখলাম যে অক্সিজেনের তার সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে। যাদের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করবে আমরা তাদেরকে বলি পি ব্লক মৌল। এবার যারা পি ব্লক মৌল তাদের ক্ষেত্রে কিভাবে আমরা তারপর গ্রুপটা শনাক্ত করব? যারা পি ব্লক মৌল তাদের সর্বশেষ এস ও পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করব। অর্থাৎ যাদের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে যাবে তাদের গ্রুপ নাম্বার শনাক্ত করার জন্য আমরা যেটা করব, তাদের ওই যে সর্বশেষ এস অরবিটাল পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করব। তাহলে আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেনের সর্বশেষ 2 নং কক্ষপথে ইলেকট্রন আছে, 2 নং কক্ষপথ, এবং তার সর্বশেষ পি অরবিটালে ইলেকট্রন যাওয়ায় সেটা পি ব্লক মৌল। এবার যদি আমরা গ্রুপ শনাক্ত করতে চাই, অক্সিজেনের গ্রুপ শনাক্ত করতে চাই, যেহেতু এটি একটি পি ব্লক মৌল সেহেতু এই যে এস এবং পি এই অরবিটালের ইলেকট্রনগুলোর সাথে আমরা 10 যোগ করব। অর্থাৎ এস অরবিটালে 2টো ইলেকট্রন,
প্লাস পি অরবিটালে 4টি ইলেকট্রন যোগ 10, তাহলে আমরা গ্রুপ পাই 14 নং গ্রুপের। অক্সিজেন কত নং গ্রুপের? 14 নং গ্রুপের। তাহলে স্যার কি বললাম, পি ব্লক মৌলগুলোর গ্রুপ কিভাবে শনাক্ত করব? যাদের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে যায় তাদের ক্ষেত্রে সর্বশেষ পি আর এস অরবিটাল ইলেকট্রনের সাথে 10 যোগ করে দিলেই আমরা গ্রুপ নাম্বারটা পেয়ে যাব। ঠিক একইভাবে এবার আমরা যদি ডি ব্লক মৌলের ক্ষেত্রে যাই, ডি অরবিটাল যাদের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যায় তাদেরকে আমরা বলি ডি ব্লক মৌল। তো ডি ব্লক মৌলগুলোর সর্বশেষ এস ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলই হচ্ছে তাদের গ্রুপ নাম্বার। যেমন ধরেন আমরা যদি একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করি, যেমন ধরেন আমরা বললাম যে আয়রনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 26, 1s2 2s2 2p 6, 3s2 3p 6, 4s2 3d 10 6। এ হলো আয়রনের ইলেকট্রন বিন্যাস। তো এখন আয়রনের সর্বশেষ ইলেকট্রন সাধারণত ডি অরবিটালে প্রবেশ করে। আয়রনের সর্বশেষ ইলেকট্রন সাধারণত ডি অরবিটালে প্রবেশ করে, 4s এ না। কেন? কারণ আমরা জানি 4s এর শক্তি কম, 3d এর শক্তি বেশি, সেজন্য আয়রনের সর্বশেষ ইলেকট্রন যাবে ডি অরবিটালে। তো যাদের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যায় তাদেরকে আমরা বলি ডি ব্লক মৌল। আর ডি ব্লক মৌলগুলোর গ্রুপ কিভাবে শনাক্ত করব? ডি ব্লক মৌলগুলোর গ্রুপ শনাক্ত করব আমরা তাদের সর্বশেষ এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে দিব। অর্থাৎ এই যে এস অরবিটাল এবং ডি অরবিটাল, এই এস অরবিটালের আমরা ইলেকট্রন পাচ্ছি 2টা, ডি অরবিটাল ইলেকট্রন পাচ্ছি 6টা। এই এস অরবিটাল ডি অরবিটালের ইলেকট্রন নাম্বারটাই হবে তার গ্রুপ নাম্বার। তাহলে আমরা আয়রনের ক্ষেত্রে গ্রুপ পাচ্ছি 8। এবার আয়রনের ক্ষেত্রে আমরা যদি পর্যায় নির্ণয় করতে চাই, আয়রনের সর্বশেষ কক্ষপথ কত? আয়রনের সর্বশেষ কক্ষপথ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে 4। স্যার এখানে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে যে আয়রনের সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করে 3 নং কক্ষপথের ডি অরবিটালে, সর্বশেষ ইলেকট্রন। আর যদি বলে সর্বশেষ কক্ষপথ কত, তাহলে সেটা হবে 4s। তাহলে আয়রনের সর্বশেষ কক্ষপথ যেহেতু 4s, তাহলে এটাকে আমরা বলি আয়রন 4 নং পর্যায়ের মৌল। 4 নং পর্যায়ের মৌল। এই হলো ডি ব্লক মৌলের কিভাবে গ্রুপ শনাক্ত করব তার পদ্ধতি। এবার যদি আমরা এফ ব্লক মৌলের ক্ষেত্রে আসি, এফ ব্লক মৌল কারা? ইজিলি আমরা মনে রাখবো যারা ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের মৌল। যারা ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের মৌল তারা সবাই এফ ব্লক মৌল, এবং এদের সবারই অবস্থান 3 নং গ্রুপে। তাহলে এখানে যদি আমি লিখে দেই, এদের অবস্থান সবারই অবস্থান 3 নং গ্রুপ, 6 ও 7 নং পর্যায়, 6 ও 7 নং পর্যায়। এই হচ্ছে এফ অরবিটাল এর গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার। এই হলো আমাদের পার্ট 1 এর আলোচনা।